যে যুদ্ধ মাত্র কয়েক ঘন্টায় ভারতের ২০০ বছরের ইতিহাস বদলে দিয়েছিল। ২৩শে জুন ১৭৫৭। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বাংলার মুর্শিদাবাদের কাছে ছোট্ট একটি আমবাগান, পলাশী। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, যার সেনাবাহিনী প্রায় ৫০,০০০ সৈন্য, অসংখ্য কামান এবং অশ্বারোহী বাহিনী। অন্যদিকে মাত্র ৩,০০০-এর মতো সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নেতৃত্বে একজন ধূর্ত সেনাপতি রবার্ট ক্লাইভ। সংখ্যায় এত বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যেই বাংলার নবাব পরাজিত হলেন কিভাবে? কেন নিজের লোকই বিশ্বাসঘাতকতা করল? আর কেন ইতিহাসবিদরা বলেন পলাশী যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, বরং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা ছিল? আজ আমরা গল্পের মতো জানব সেই অবিশ্বাস্য ইতিহাস। 18 শতকের শুরুতে বাংলা ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশ। বাংলার মসলিন কাপড়, রেশম, নীল, চিনি, চাল ও মশলার সুনাম ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিদেশি ব্যবসায়ীরা বাংলায় আসার জন্য প্রতিযোগিতা করত। পর্তুগিজ, ডাচ, ফরাসি এবং ইংরেজ সবাই বাংলায় বাণিজ্য করতে চাইত। মুঘল সম্রাটদের অধীনে বাংলা ছিল সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এই সম্পদই একদিন বাংলার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ১৬০০ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমে তাদের উদ্দেশ্য ছিল কেবল ব্যবসা। তারা মুঘল সম্রাটদের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলায় কারখানা ও গুদাম তৈরি করে। কিন্তু ধীরে ধীরে ব্যবসায়ীরা বুঝতে পারল, যদি শাসন করা যায় তাহলে লাভ আরও অনেক বেশি। এভাবেই শুরু হয় গোপন পরিকল্পনা। বাংলার নবাব আলীবর্দী খান ছিলেন দক্ষ ও অভিজ্ঞ শাসক। তিনি বহুবার মারাঠাদের আক্রমণ প্রতিহত করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইউরোপীয় কোম্পানিগুলো একদিন বাংলার জন্য বড় বিপদ হয়ে উঠবে। তাই তিনি বিদেশি কোম্পানিগুলোকে সামরিক শক্তি বাড়াতে দিতেন না। কিন্তু ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যু হলে পরিস্থিতি বদলে যায়। মাত্র ২৩ বছর বয়সে নবাব হন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন সাহসী, আবেগপ্রবণ এবং স্বাধীন চেতা। কিন্তু নবাব হওয়ার পর থেকেই চারিদিকে ষড়যন্ত্র শুরু হয়। রাজদরবারের অনেক প্রভাবশালী ব্যক্তি তাকে পছন্দ করতেন না। তাদের মধ্যে ছিলেন মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ আর ইয়ারলভ খান। এদের অনেকেই গোপনে ইংরেজদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সিরাজউদ্দৌলা দেখলেন ইংরেজদের অনুমতি ছাড়াই কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আরও শক্তিশালী করছে। এটি নবাবের আদেশ অমান্য করার সামিল ছিল। শুধু তাই নয়, ইংরেজরা নবাবের শত্রুদেরও আশ্রয় দিচ্ছিল। এতে সিরাজ ক্ষুব্ধ হন। তিনি আদেশ দিলেন দুর্গ নির্মাণ বন্ধ করতে, কিন্তু ইংরেজরা সেই আদেশ মানল না। ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বিশাল বাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হন। ইংরেজরা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফোর্ট উইলিয়াম নবাবের দখলে চলে আসে। অনেক ইংরেজ পালিয়ে যায়। এই ঘটনায় ইংল্যান্ড ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নেয়, যে করেই হোক বাংলার নবাবকে সরাতেই হবে। মাদ্রাজ থেকে বাংলায় পাঠানো হয় এক উচ্চাভিলাষী সেনাপতি, রবার্ট ক্লাইভ। তিনি শুধু যুদ্ধ করতে আসেননি, তিনি এসেছিলেন রাজনীতি, ষড়যন্ত্র এবং ঘুষের মাধ্যমে বাংলা দখল করতে। তিনি খুব দ্রুত বুঝে গেলেন, সিরাজকে যুদ্ধক্ষেত্রে হারানোর চেয়ে নিজের লোকদের কিনে নেওয়া অনেক সহজ। ক্লাইভ গোপনে যোগাযোগ করেন মীর জাফরের সঙ্গে। মীর জাফর তখন বাংলার সেনাপতি। তাকে প্রতিশ্রুতি দেয়া হয়, যদি সিরাজকে সরাতে সাহায্য করো তাহলে তোমাকেই বাংলার নবাব বানানো হবে। শুধু মীর জাফরই নন, ধনী ব্যাংকার জগৎ শেঠ এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও এই ষড়যন্ত্রে যোগ দেয়। সোনার মোহর, ক্ষমতার লোভ এবং ব্যক্তিগত স্বার্থ বাংলার ভাগ্য বদলে দিতে শুরু করে। রাতের অন্ধকারে একের পর এক গোপন বৈঠক চলতে থাকে। একটি গোপন চুক্তিতে স্বাক্ষর হয়। সেখানে ঠিক হয়, যুদ্ধ শুরু হলে মীর জাফর তার বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু যুদ্ধ করবেন না। সিরাজ তখন বুঝতেই পারবেন না তার সবচেয়ে বড় সেনাপতি ইতিমধ্যেই শত্রুর হয়ে গেছে। ২৩শে জুন ১৭৫৭। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। পলাশীর বিস্তীর্ণ আমবাগানে যুদ্ধের প্রস্তুতি শেষ। বাতাসে বারুদের গন্ধ, সৈন্যদের মুখে উদ্বেগ, আর চারিদিকে এক অদ্ভুত নীরবতা। একদিকে নবাব সিরাজউদ্দৌলা প্রায় ৫০,০০০ সৈন্য, হাজার হাজার অশ্বারোহী
যুদ্ধ হাতি এবং 50টিরও বেশি ভারী কামান। অন্যদিকে রবার্ট ক্লাইভ মাত্র প্রায় 3000 সৈন্য, যার মধ্যে ইউরোপীয় সৈন্য ছিল অল্প, বাকিরা ছিল ভারতীয় সিপাহী। সংখ্যার হিসাবে ইংরেজদের জয়ের সম্ভাবনা ছিল খুবই কম, কিন্তু ক্লাইভের সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসঘাতকতা। সকাল 8টায় নবাবের কামান থেকে প্রথম গোলা ছুড়া হয়। মুহূর্তেই পলাশীর আমবাগান কেঁপে ওঠে। ইংরেজ সৈন্যরা গাছের আড়ালে আশ্রয় নেয়। ক্লাইভ বুঝতে পারেন খোলা মাঠে লড়াই করলে তার বাহিনী টিকবে না, তাই তিনি অপেক্ষার কৌশল নেন। নবাবের পক্ষে সাহসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন মীর মদন ও মোহনলাল। তারা বারবার ইংরেজদের ওপর আক্রমণ চালিয়ে ক্লাইভকে চেপে ফেলে দেন, কিন্তু কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আজ হয়তো ইংরেজদের পরাজয় নিশ্চিত। দুপুরের দিকে আকাশে ঘন কালো মেঘ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি। এই বৃষ্টি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। নবাবের অধিকাংশ কামানের বারুদ ঠিকমতো ঢেকে রাখা হয়নি, ফলে বৃষ্টিতে বারুদ ভিজে যায় এবং কামান প্রায় অচল হয়ে পড়ে। অন্যদিকে ইংরেজরা তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিল। বৃষ্টি থামতেই তারা আবার সহজেই কামান চালাতে শুরু করে। বৃষ্টি থামার পর নবাবের সাহসী সেনাপতি মীর মদন আবার আক্রমণের নেতৃত্ব দেন। ঠিক সেই সময় একটি কামানের গোলা এসে তার গায়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নবাবের শিবিরে আনা হয়। মৃত্যুর আগে তিনি সিরাজকে বলেন, ইংরেজদের চেয়ে নিজের লোকেদের বেশি ভয় করুন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এই মৃত্যু নবাবের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। মীর মদনের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা যুদ্ধ চালিয়ে যাবেন নাকি পিছিয়ে আসবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক তখনই মীর জাফর, রাইদুল্লভ এবং ইয়ার লুৎফ খান নবাবকে পরামর্শ দেন, আজ আর যুদ্ধ না করে সেনাবাহিনীকে বিশ্রাম দিন, কাল আবার যুদ্ধ হবে। সিরাজ তাদের বিশ্বাস করলেন, কিন্তু তিনি জানতেন না এই পরামর্শই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। মীর জাফরের অধীন ছিল বিশাল সৈন্যবাহিনী। যদি তারা যুদ্ধ করত তাহলে ইংরেজদের টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সারাদিন তারা শুধু দাঁড়িয়ে রইল, না তারা আক্রমণ করলো, না নবাবকে সাহায্য করলো। রবার্ট ক্লাইভ দূর থেকে সব দেখছিলেন। তিনি বুঝে গেলেন পরিকল্পনা সফল হয়েছে। বিকেলের দিকে ক্লাইভ তার সৈন্যদের নিয়ে দ্রুত অগ্রসর হন। ইংরেজ কামান থেকে একের পর এক গোলা ছড়া হতে থাকে। নবাবের সেনাবাহিনীরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। কেউ ভাবছে পিছু হটার নির্দেশ এসেছে, কেউ আবার বুঝতে পারছে না সেনাপতিরা কেন নীরব। এই বিশৃঙ্খলার সুযোগ নেয় ইংরেজ বাহিনী। চারিদিকে বিশৃঙ্খলা দেখে সিরাজউদ্দৌলা বুঝলেন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তিনি রাজধানী মুর্শিদাবাদে ফিরে গিয়ে নতুন করে সেনাবাহিনী সংগঠিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার এই প্রস্থান অনেক সৈন্য ভুলভাবে ব্যাখ্যা করে। অনেকে মনে করে নবাব পালিয়ে গেছেন, ফলে সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পলাশীর যুদ্ধ সকাল থেকে বিকাল পর্যন্ত মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হয়। এটি ছিল এমন একটি যুদ্ধ যেখানে প্রকৃত সংঘর্ষের চেয়ে রাজনৈতিক ষড়যন্ত্র অনেক বড় ভূমিকা পালন করেছিল। যদি মীর জাফর ও তার অনুসারীরা যুদ্ধ করতেন তাহলে ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রবার্ট ক্লাইভ বুঝতে পারলেন এটি শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ছিল বাংলার সম্পদ, রাজনীতি এবং ভবিষ্যতের উপর ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রথম বড় পদক্ষেপ। আর নবাব সিরাজউদ্দৌলা তখনও জানতেন না তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখনও বাকি। পলাশীর যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধক্ষেত্রে ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, ইংরেজরা বিজয়ের আনন্দে উল্লাস করছে, কিন্তু বাংলার প্রকৃত ট্র্যাজেডি তখনও শুরু হয়নি। যে নবাব কয়েক ঘন্টা আগেও বাংলার শাসক ছিলেন, তিনি এখনও নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছেন। যুদ্ধক্ষেত্র থেকে সিরাজউদ্দৌলা দ্রুত রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসেন। তিনি আশা করেছিলেন নতুন করে সেনাবাহিনী গড়ে আবার ইংরেজদের বিরুদ্ধে লড়বেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যাদের তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাদের অনেকেই ইতিমধ্যে তাকে ছেড়ে মীর জাফরের দলে যোগ দিয়েছেন। রাজপ্রাসাদেও ভয় আর অনিশ্চয়তার পরিবেশ। পরিস্থিতি বুঝে সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের পোশাক পরে পরিবার সহ রাজধানী ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। তিনি ভেবেছিলেন পাটনা বা অন্য কোথাও গিয়ে নতুন সেনাবাহিনী সংগ্রহ করবেন, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। পথে তার অবস্থান ফাঁস হয়ে যায়। মীর জাফরের ছেলে মিরন এর লোকেরা সিরাজউদ্দৌলাকে আটক করে। 1757 সালের 2 জুলাই বন্দি অবস্থায় তাকে হত্যা করা হয়। মাত্র 23 বছর বয়সে বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন শেষ হয়ে যায়। তার মৃত্যু শুধু একজন শাসকের মৃত্যু ছিল না, এটি বাংলার স্বাধীন রাজনৈতিক শক্তির পতনের প্রতীক হয়ে ওঠে।
পলাশির যুদ্ধের কয়েক দিনের মধ্যেই ইংরেজরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করেন, কিন্তু তিনি প্রকৃত অর্থে স্বাধীন নবাব ছিলেন না। আসল ক্ষমতা ধীরে ধীরে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। মীর জাফরকে অনেকেই ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে স্মরণ করেন, তবে কিছু ইতিহাসবিদ মনে করেন ঘটনাটি ছিল তৎকালীন দরবারি রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ এবং বিদেশি শক্তির কূটনীতিক জটিল ফলাফল। নবাব হওয়ার পর মীর জাফর ইংরেজদের বিপুল পরিমাণ অর্থ, সোনা, রূপা এবং জমি দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা ব্যক্তিগতভাবেও বিপুল সম্পদ অর্জন করেন। রবার্ট ক্লাইভ নিজেও অসাধারণ ধনী হয়ে ইংল্যান্ডে ফিরে যান। বাংলার কোষাগার দ্রুত খালি হতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে এসেছিল ব্যবসা করতে, কিন্তু পলাশির যুদ্ধের পর তারা বুঝে যায় শাসন করলে ব্যবসার চেয়ে অনেক বেশি লাভ করা যায়। এরপর তারা বাংলার প্রশাসন, কর ব্যবস্থা এবং রাজনীতির ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকে। 1764 সালের বক্সারের যুদ্ধে ইংরেজদের আরেকটি বড় জয়ের পর পরিস্থিতি আরও বদলে যায়। 1765 সালে মুঘল সম্রাট কোম্পানিকে বাংলার দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। এর ফলে বাংলার অর্থনীতি কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। এক সময়ে সমৃদ্ধ বাংলা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তাঁতিদের উপর চাপ বাড়ে, কৃষকদের উপর করের বোঝা বৃদ্ধি পায়, সম্পদের বড় অংশ বিদেশে যেতে থাকে। এই পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলার সমাজ ও অর্থনীতিতে গভীর ছাপ ফেলে। অনেক ইতিহাসবিদ পলাশির যুদ্ধকে ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করেন, কারণ এটি ব্রিটিশ রাজনৈতিক প্রভাবে বিস্তারের সূচনা করে। বাংলার স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে একটি শক্তিশালী শাসন ক্ষমতায় পরিণত হয়। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ভবিষ্যতের জন্যও শিক্ষা। পলাশির যুদ্ধ আমাদের শেখায় অভ্যন্তরীণ বিভক্তি একটি শক্তিশালী রাষ্ট্রকেও দুর্বল করে দিতে পারে। ব্যক্তিগত স্বার্থ কখনো কখনো জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। কূটনীতি, অর্থনীতি ও রাজনীতি অনেক সময় শুধু অস্ত্রের শক্তির চেয়েও বেশি প্রভাব ফেলে। পলাশির আমবাগান আজ শান্ত, সেখানে আর কামানের গর্জন শোনা যায় না, কিন্তু 1757 সালের সেই দিনের প্রতিধ্বনি এখনও ইতিহাসের পাতায় রয়ে গেছে। একটি যুদ্ধ, কয়েকজন ষড়যন্ত্রকারী আর মাত্র কয়েক ঘন্টার ঘটনা প্রবাহ, এসব মিলেই বদলে দিয়েছিল বাংলা, ভারত এবং ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস। আজও যখন আমরা পলাশির যুদ্ধের কথা বলি, তখন শুধু একটি যুদ্ধ নয়, একটি যুগের অবসান এবং আরেকটি নতুন যুগের সূচনার কথাই স্মরণ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।